প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বাইজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো যুদ্ধ থেকে ট্রাম্পের পিছুহটা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ট্রাম্প বলা যায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেন। বিশ্বের সমস্ত গণমাধ্যমে এই রিপোর্ট এসেছে, এমনকি আমাদের প্রথম আলোতেও এই মুহূর্তে এটি বড় নিউজ। তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার যে হুমকি দিয়েছিলেন সেখান থেকে পিছু হটলেন, কারণটা কি? আসলে আপনি যেটা বলছেন এটা বড় খবর। এই কারণেই বড় খবর যে গত 3 সপ্তাহ ধরে কিন্তু এই যুদ্ধটা চলছে, 4 সপ্তাহে পড়েছে। এই 3 সপ্তাহ পূরণ হওয়ার পর ট্রাম্প যেটা বলেছিলেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তিনি হামলা করবেন কখন? তিনি ইরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা হবে, ইরান অন্ধকারে ডুবে যাবে। এই ছিল তার হুমকি। এবং সেটার পর ইরান যেটা বললো, ইরান কোনো পাল্টা একটা হুমকি দিয়েছিল, বলেছিল যে যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে ইরানও এই অঞ্চলের দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় হামলা চালাবে। এবং ইরান হচ্ছে এই এলাকার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, জ্বালানি স্থাপনাগুলো আছে, এটা মানচিত্র প্রকাশ করেছিল। মানে দেখাচ্ছিল যে তোমরা যদি যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে হচ্ছে কি আমি ছেড়ে দেবো না, আমি এই হামলা চালাবো, আমি রেডি আছি, আমি তো রেডি আছি, আমিও চালাবো, তৈরি তো আছি, আমি চালাবো। মানচিত্র প্রকাশ করার অর্থ হচ্ছে যে যুদ্ধের কৌশল আমার কাছে জানা আছে, আমি কোথায় কোথায় হামলা করবো সেটা একটা হুমকি দেওয়া। তো এর পরপরই হচ্ছে গতকাল সোমবার যখন হচ্ছে সময়সীমা উত্তীর্ণ হচ্ছে তখনই হচ্ছে গিয়ে ট্রাম্প হচ্ছে একটা নাটকীয় মোড় বলতে পারি আমরা এখানে বলতে, যে ট্রাম্প বললেন যে বিদ্যুৎ কেন্দ্রে হামলার যেই ঘোষণা দিয়েছিলেন, পরিকল্পনা ছিল, সেটা 5 দিনের জন্য স্থগিত করেছেন। তো ট্রাম্প কি ভয় পেয়ে গেল? এটাকে ভয়ে বা সেটা ইরান বলছে যে এটা যখন বলা হচ্ছিল, ট্রাম্প যখন এই সোশ্যালে এটা পোস্টটা দিয়েছিলেন যে 5 দিনের জন্য স্থগিত করলাম, তখন ইরানে কিন্তু এটাকে ভয় হিসেবে দেখানো হচ্ছিল। ইরানের সংবাদ মাধ্যমগুলোতে দেখানো হচ্ছিল যে ট্রাম্প পরাজয় স্বীকার করেছেন, ট্রাম্প নথি স্বীকার করেছেন, প্রাণ পিছু হটেছেন, এভাবে তারা হচ্ছে। এবং এটা নিয়ে তারা হচ্ছে একটা মিমও তৈরি করেছিল যে ট্রাম্প আসলে যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে তিনি হচ্ছে এই কাজটি করেছেন। আপনি যেটা বললেন ভয় বললেন, সেটা ইরানের দৃষ্টিতে এটা ভয়, কিন্তু ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে অন্য কৌশল হতে পারে। এটা নিয়েও আলোচনা হচ্ছে কৌশল হতে পারে কিনা। যে কিন্তু আসল কথা হচ্ছে কিছু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি জানেন যে বিশ্বের তেলের বাজার কিন্তু অস্থির, জ্বালানি তেলের বাজার যেটা ভুগছে, কিন্তু বাংলাদেশও ভুগছে। আপনি দেখছেন যে আমাদের তেল সংকট করতে যে সংকটের আশঙ্কা থেকে মানুষের হচ্ছে যে প্যানিক বাইং হচ্ছে, এই সংক্রান্ত কারণে কিন্তু হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে হচ্ছে দীর্ঘ লাইন গত কয়েকদিন ধরে দেখছি। শুধু আমরা না, এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র হচ্ছে তাই হচ্ছে, এটা জাপানে হচ্ছে, মধ্যপ্রাচ্যে তো হচ্ছে কি হচ্ছেই। তো এই কারণে হচ্ছে গিয়ে যখনই এই সংকট যখন শুরু হয়, যুদ্ধ যখন শুরু হয়, তারপরে দেখেন যে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু ব্যারেল $120 পর্যন্ত উঠে গিয়েছিল। আর গতকাল যখন ট্রাম্প এই প্রস্তাবে ঘোষণা দেন যে ইরানে হামলা স্থগিত করবেন, তার সঙ্গে সঙ্গে তেলের আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13% কমে যায়, কিন্তু 13% কমে যায়। এখন হচ্ছে তেলের দাম হচ্ছে কি আজ $103 কাছে। তার মানে হচ্ছে কি বেশ কিছু কমেছে। মানে যুদ্ধ, এই যে ঘোষণা, এই যে যুদ্ধ আক্রমণ না করার ঘোষণা, এর মধ্যে কিন্তু এর একটা আছে, ইঙ্গিত আছে যে স্বস্তির একটা তেলের বাজারে সবার মধ্যে। মনির ভাই, ট্রাম্প যে এরকম পিছু হটছেন, তো ইরানের প্রতিক্রিয়া কি? আমরা তো দেখলাম যে গণমাধ্যমে এসেছে, ইরান বলছে যে না, তার ইরানের সঙ্গে আমেরিকার কোনো আলোচনাই হয়নি, এবং আমেরিকা এটা কৌশলগত কারণে একতরফাভাবে তারা এই যুদ্ধবিরতির কথা বলছেন। ট্রাম্প যেটা বলেছেন যে ইরানের সঙ্গে হচ্ছে কি একটা আলোচনা হয়েছে, আলোচনার মধ্য দিয়ে তারা এই কারণে আলোচনাটা যে গঠনমূলক আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, আলোচনাটা ভালোভাবে এগোচ্ছে, সেই কারণে আপাতত তিনি 5 দিনের জন্য আক্রমণটা স্থগিত রেখেছেন, মানে আক্রমণ করাটা ইরানের বিদ্যুৎ স্থাপনায়। কিন্তু সঙ্গে সঙ্গে ইরান প্রতিক্রিয়া জানিয়েছে যে ইরানের স্পিকার যে বাগের গালিবাফ, তিনি বলেছেন যে ইরানের সঙ্গে এরকম, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এরকম কোনো আলোচনাই হয়নি, বা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় যায়নি। এবং তিনি এটা বলেছেন হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের এটা ভাঁওতাবাজি, তারা হচ্ছে গিয়ে নিজেরা, যেহেতু হচ্ছে বিশ্বের তেলের বাজারটা অস্থির, এই তেলের বাজারটা হচ্ছে স্বস্তি ফেরানোর জন্য বা বিশ্ববাজারে তেলের দাম কমানোর জন্য ট্রাম্প এই কৌশলটা নিয়েছেন যে এই হামলা বন্ধের, এবং সেক্ষেত্রে ইরানকে জড়িয়ে নিয়েছেন। কিন্তু একটা কথা আছে যে এইটা স্পিকার বলেছেন, স্পিকার হচ্ছে কি ইরানের এই মুহূর্তে বেশ ক্ষমতাশালী ব্যক্তি, কারণ হচ্ছে যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা
অনুপস্থিত দেখছি, যিনি মানে আলী খামেনি মারা যাওয়ার পর মুস্তাফা খামেনি তার ছেলে হচ্ছেন তাকে অনুপস্থিত দেখছি। লারিজানি মারা গেছে, নিরাপত্তা প্রধান, যার সঙ্গে হচ্ছে গিয়ে আলোচনাটা হচ্ছে পশ্চিমের আলোচনার নেতৃত্বে ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু আবার ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার সঙ্গে বলা হয় যে ইরানের গুরুত্বপূর্ণ রিপাবলিকান গার্ড বাহিনীর সঙ্গে হচ্ছে কি তার হচ্ছে সম্পর্কটা খুব, নিয়ন্ত্রণটা তার ওই অর্থে নেই, বরং স্পিকারের সঙ্গে বেশি। তো স্পিকার কিন্তু এই কথাটা বলেছেন। কিন্তু এরপরে যেটা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বক্তব্যটা দেয়া হয়, সেই বক্তব্যের মধ্যে কিন্তু এক ধরনের ইঙ্গিত আছে, একটা আলোচনার ইঙ্গিত কিন্তু আছে। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইরানের বা ইরানের মিত্ররা যুক্তরাষ্ট্রের তরফ থেকে আলোচনার বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছিল, তার মানে থার্ড পার্টি দিয়েছে, তার মানে হচ্ছে একটা আলোচনার বিষয় কিন্তু আসলে আছে। যদিও ইরান কিন্তু এগ্রি করছে না। এগ্রি না করার একটা কারণ যদি আপনি ধরতে পারেন সেটা যে ইরান আলোচনায় গেলে বা এই অর্থে, ইরানের কিন্তু অনেকগুলো জন নেতা কিন্তু এই যুদ্ধে মারা গেছেন, যুক্তরাষ্ট্র হামলায় মারা গেছেন। তারপর হচ্ছে যদি এই আলোচনার মধ্যে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার ভাবমূর্তি নিয়ে দেশে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে তিনি তারা হয়তো এটি এড়াতে চাইছেন। কিন্তু ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মধ্যে কিন্তু আলোচনার একটা ইঙ্গিত আছে। আরেকটি বিষয় আলোচনা আসছে, বিশ্ব গণমাধ্যমও এটি নিয়ে রিপোর্ট হয়েছে যে ইরান এখন যেভাবে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, সবাই তো মনে করেছিল ইরান অল্প কয়েকদিনের মধ্যেই কাবু হয়ে যাবে, কিন্তু অলমোস্ট 4 সপ্তাহের দিকে যাচ্ছে যুদ্ধটা। এখন পর্যন্ত শীর্ষ নেতাদের হারানোর পরও ইরান যেভাবে প্রতিহত করে যাচ্ছে, তাতে করে তারা এখন ডু অর ডাই সিচুয়েশনে চলে গেছে, যে তোমরা আমাদেরকে মেরেছো, আমরাও প্রতিশোধ নিব। আমেরিকা এটা কি একটা কৌশল কিনা যে যুদ্ধক্ষেত্র থেকে সরে আসার জন্য, এটা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটা আলোচনার প্রস্তাব দিয়ে এটা টেকনিক্যালি সরে আসার যুদ্ধ, সরে আসার, কিন্তু আসলে যে যুদ্ধটা যে পর্যায়ে গিয়েছিল এখানে সরে আসার পথ কিন্তু অনেকটাই হতে দুপক্ষের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আবার সরে আসার প্রয়োজনটাও ছিল। প্রয়োজনটা এই অর্থে ছিল, আপনি দেখুন যুদ্ধ শুরুর পর ট্রাম্পকে কিন্তু কয়েক জায়গায় হচ্ছে গিয়ে তার বিপরীতে, তার অবস্থানের বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ একটাই, বিশ্ববাজার, তেলের বাজার, তেলের দাম। আপনি দেখেন হচ্ছে গিয়ে প্রথমে যেটা করেছিলেন যে রাশিয়ান তেলের উপর কিছু নিষেধাজ্ঞা কিন্তু তুলে নিতে হয়েছে, কিন্তু এটা কিন্তু যুক্তরাষ্ট্র তুলে নেওয়ার কথা না। এবং সর্বশেষ হচ্ছে গিয়ে তেলের বাজার স্থির রাখতে ইরানের যেটা হচ্ছে গিয়ে সমুদ্রে যেটা আছে, যে তেলগুলো হচ্ছে গিয়ে পরিবহনের অপেক্ষা আছে, সেই তেলের উপর কিন্তু কেনার উপর নিষেধাজ্ঞা কিন্তু ট্রাম্প শিথিল করেছিলেন। তার মানে হচ্ছে গিয়ে তাকেও হচ্ছে গিয়ে এই অবস্থা থেকে তারও একটা হচ্ছে গিয়ে এসকেপ রুট তার খুঁজতে হচ্ছিল। ফলে তিনিও চাইতেন যে, কারণ তারা যেভাবে পরিকল্পনা ধরে এগোচ্ছিল, যেটা আগে থেকে বলা হচ্ছিল, ট্রাম্প ভেবেছিলেন যে আক্রমণটা শুরু হওয়ার পর, ইরানের সর্বোচ্চ নেতাদেরকে নিহত হওয়ার পর, হত্যা করার পর আরো কয়েকজন নেতাকে নেতৃত্ব হচ্ছে দুর্বল হয়ে যাবে, এবং ইরানের দেখা গেল যে ইরান একটা বিক্ষোভ আছে, শাসক ক্ষমতাসীনদের বিরুদ্ধে একটা জনমত আছে, তারা হচ্ছে গিয়ে ক্ষমতা দখল করবে, এরকম কিছু একটা হবে, যে ইরানের হচ্ছে রেজিম চেঞ্জের যেটা কথা বলা হচ্ছিল সেটা হবে, কিন্তু সেটা হয়নি। ফলে ট্রাম্পের জন্য হচ্ছে গিয়ে আসলে এখান থেকে বের হওয়ার একটা পথ খোঁজার দরকার ছিল, সেই জন্য তিনি হয়তো এই পথটা নিয়েছেন। ট্রাম্পের জন্য আরেকটি অস্বস্তিকর খবর হচ্ছে যে নিজ দেশে বিরোধীরা, বিশেষ করে সিনেটে তার বিরোধীরা কিন্তু তীব্রভাবে তাকে আক্রমণ করেছে। এই যুদ্ধটাকে ট্রাম্পের একক সিদ্ধান্ত বলে তারা বর্ণনা করেছে, এবং তারা বলেছে যে এই যুদ্ধের কারণে আমেরিকা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে, এবং ইমেজেরও সংকট তৈরি হয়েছে। তো যেই কারণে নিজ দেশে যেহেতু এত প্রবল প্রতিরোধ, মানে বিতর্ক তৈরি হয়েছে, সেটিও তো বোধহয় ট্রাম্পকে অস্বস্তিতে ফেলেছে। অবশ্যই অস্বস্তিতে ফেলেছে, কারণ সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ইদানিং রিপাবলিকানরা হচ্ছে কি ভেতরে কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত, এই যুদ্ধটা কিন্তু ট্রাম্প যেটা হচ্ছে গিয়ে কংগ্রেসের অনুমোদন নিয়ে কিন্তু ইরান আক্রমণটা চালাননি, ইরান আক্রমণটা এককভাবে হয়েছে। ফলে বলা যায় হচ্ছে ট্রাম্পের একক সিদ্ধান্তে। তো এটা নিয়ে সমালোচনা হচ্ছে। সিনেটে হচ্ছে বিরোধী দলীয় নেতা চাক সুমার, যে সংখ্যালঘিষ্ঠের নেতা, তিনি বলছেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এই যে ট্রাম্পের কারণে হচ্ছে গিয়ে এখন যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বাড়তি, ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে। তার ট্রাম্পের পুরনো সহযোগীরা সবাই বলছেন হচ্ছে এই যুদ্ধ হচ্ছে গিয়ে ট্রাম্পকে হচ্ছে গিয়ে এই যুদ্ধ ট্রাম্প হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, এই যুদ্ধের মধ্যে দিয়ে রিপাবলিকানদের ক্ষতিগ্রস্ত করছেন। কারণ রিপাবলিকানদের এইটা মাথা ব্যথার কারণ আছে, সামনে মধ্যবর্তী নির্বাচন, এবং ট্রাম্প যদি যখন ক্ষমতায় আসেন তখন হচ্ছে গিয়ে মূল্যস্ফীতি, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ ছিল। সেখান থেকে হচ্ছে পরিত্রাণের কথা বলেছিলেন ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যে তাদের স্লোগান ছিল, সেই বিষয়গুলো নিয়ে আসছিলেন। কিন্তু এখন যদি ওই জায়গায়, এখন তেলের দাম বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয় বাড়বে, সেগুলো যদি আবার ঘটে, তাহলে হচ্ছে গিয়ে ট্রাম্প যেই কারণে ট্রাম্পকে তারা নির্বাচিত করেছিল, ঠিক একই কারণে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারানোর একটা শঙ্কা তৈরি হয়। এই কারণে রিপাবলিকানদের মাথা ব্যথা। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিশ্ব খোঁজ খবর রাখেন, সংবাদ করেন, এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে, তাতে করে যুদ্ধ কি থামার দিকে যাচ্ছে?
দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা কিন্তু আমরা দেখছি না, এখন পর্যন্ত পাইনি। এখানে হচ্ছে গিয়ে তবে যেটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর মধ্যে একটা মধ্যস্থতাকারী আছে। পাকিস্তানের রোল কি এখানে? এখানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এখানে হচ্ছে কি তুরস্কের ভূমিকা আছে, এবং হচ্ছে এখানে মিশরের ভূমিকা আছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একটা মিটিং করেছিলেন, সভা করেছিলেন। তারপরে আমরা দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী সে এবার কথা বলছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে, আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির কথা বলছেন ট্রাম্পের সঙ্গে, ফোনে আলাপগুলো হচ্ছে। আবার দেখলাম তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আচ্ছা। আরেকটির সঙ্গে। তারপর মিশরের পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবার ইউরোপের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আচ্ছা, আচ্ছা। তখনই কিন্তু যুক্তরাজ্যের গতকালই কিন্তু ওই যে ট্রাম্পের এই তুচ্ছসারে লেখার আগে কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু বলেছিলেন একটা আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তার মানে এক ধরনের একটা আলোচনার মধ্যে যাচ্ছে, এটা তখন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। যদিও এখন হচ্ছে গিয়ে স্বীকার অস্বীকারের নানা বিষয় আছে, কিন্তু একটা আলোচনা তো চলছে এবং একটা মধ্যস্থতা চলছে। এখন এই মধ্যস্থতা কতদূর গড়াবে? এখন ট্রাম্প বলছেন হচ্ছে গিয়ে ইরানের সঙ্গে একটা চুক্তির কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আলোচনাটা ওই পর্যায়ে। আর চুক্তিটা আসলে কি ট্রাম্প এখন যেটা চাইছেন, যেটা তিনি বলছেন যে হরমুজ প্রণালী, যেটা হচ্ছে গিয়ে তেল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, এটা হচ্ছে সরবরাহটা হচ্ছে গিয়ে পথটা হচ্ছে গিয়ে নিশ্চিত করতে হবে, নির্বিঘ্ন করতে হবে। এই নির্বিঘ্ন করার জন্য ট্রাম্প হচ্ছে গিয়ে চেষ্টা চালাচ্ছেন, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে উনি বলছেন যে এই হরমুজ প্রণালী এখন আমরা যুক্তরাষ্ট্র এবং ইরান নিয়ন্ত্রণ করবে। এখন এটা ট্রাম্পের লক্ষ্য। এই নিয়ন্ত্রণটা কি যৌথভাবে করবে? এই নিয়ন্ত্রণটা ট্রাম্প বলছেন যৌথভাবে ইরান এবং যুক্তরাষ্ট্র করবে। আপনি দেখছেন হচ্ছে কি তেল একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যুদ্ধের ক্ষেত্রেও, কারণ ট্রাম্প হচ্ছে গিয়ে যেটা করেছেন ভেনেজুয়েলা যখন আক্রমণ করেছেন, ভেনেজুয়েলার আক্রমণের পর উনি বলেছেন হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার তেল ক্ষেত্র এখন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। এখন ইরানের এই জায়গার গালফের তেল যদি উনি নিয়ন্ত্রণ করেন, তাহলে যুক্তরাজ্যের হচ্ছে গিয়ে তেলের বাজারে যুক্তরাজ্যের অবস্থানটা আরও সুসংহত হবে। এটা ওনার চাওয়া। এখন ইরান কিভাবে সাড়া দেয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর আগে এই বছর যে যুদ্ধটা যখন শুরু হলো, যুদ্ধ শুরুর আগে কিন্তু হচ্ছে গিয়ে ওমানের মধ্যস্থতা একটা আলোচনা চলছিল জেনেভায়। সেই জেনেভা আলোচনার সময় এমনটা কথা ছিল যে তারা একটা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন, আলোচনা হচ্ছে ফলপ্রসূ, কিন্তু তারপরেই আমরা দেখলাম যে আলোচনা ভেস্তে গেছে এবং আক্রমণ শুরু হয়ে গেছে। এখন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কথাগুলো যে বলছে, প্রতিশ্রুতিগুলো যে দিচ্ছে, সেই জায়গাতে হচ্ছে কি মানে যুক্তরাষ্ট্র তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দেবে আলোচনায়, সেগুলোতে নিয়ে তারা হচ্ছে কি সন্ধিহান, কারণ যুক্তরাষ্ট্র তো কথা রাখে না। এটা হচ্ছে কি ট্রাম্প প্রশাসন তো কথা রাখছে না, গতবারের আলোচনার সময়ও তাই ঘটেছিল। এখন এটা নির্ভর করবে হচ্ছে গিয়ে কতটা হচ্ছে গিয়ে এই দুপক্ষের মধ্যে কতটা কাছাকাছি আসা যায়। তবে দুই পক্ষই চাইবে এবং হচ্ছে অন্য দেশগুলোও চাইবে একটা যুদ্ধ শেষ করে একটা স্বস্তিকর পরিবেশের দিকে যাওয়া, যেটা বিশ্বের জন্য ভালো। এবং আপনি যে বলছেন যুদ্ধ শেষ হওয়া, এখনো কিন্তু পাল্টা আক্রমণ কিন্তু চলছে। ইরানের উপর বিস্ফোরণ হচ্ছে, শব্দ পাচ্ছি আমরা, শুনতে পাচ্ছি আমরা। আবার ইসরায়েলও হচ্ছে হামলা হচ্ছে ইরানের, এরকম ঘটনাগুলি চলছে। তবে ঘটনাগুলির মাত্রা অনেক কমে এসেছে। তবে আশা করা যায় এই মধ্যস্থতা চলতে থাকলে তা একটা হচ্ছে গিয়ে আশু শান্তির পথটা হয়তো দেখাতে পারে। মনির ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এখন যুদ্ধের যে অবস্থা, তাতে করে আমরা কি বলতে পারি আমেরিকা যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য নানা কৌশল খুঁজছে? তারই অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির তারা প্রস্তাব দিয়েছে। যুদ্ধের ক্ষেত্রে যেটা হয়, যিনি যুদ্ধের ক্ষেত্রে ময়দানে যদি সন্ধিয়ে হয়, তাহলে দুই পক্ষই চায় যে নিজের স্বার্থটা হচ্ছে গিয়ে অক্ষুণ্ণ থাকুক এবং নিজেকে বিজয়ী দেখাতে চায়। এক্ষেত্রে দুই পক্ষই তাই চাইছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে যে ইরানকে হচ্ছে কি আমি বাধ্য করেছি আলোচনায় আনতে, কিভাবে বল প্রয়োগ করে। তার মানে সে হচ্ছে যে ইরানের উপর যে আক্রমণ, যেটা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা আছে, যে আগ বাড়িয়ে ইরানের উপর আক্রমণ, সেটা সে হচ্ছে গিয়ে জাস্টিফাই করতে চাইছে যে আমি আক্রমণ করার কারণেই হচ্ছে গিয়ে ইরান, এই জন্য ইরান তো হচ্ছে গিয়ে সমঝোতা আসতো না। তার মানে যুদ্ধবিরতিতে সম্মত করার ক্ষেত্রেও বল প্রয়োগ করছে আমেরিকা। না, বল প্রয়োগ এটা হচ্ছে দেখাতে চাইবে। ইরান যদি আলোচনায় আসে, এই কারণটা হচ্ছে কি আমি তো হচ্ছে গিয়ে হামলা করেছি, আক্রমণ করেছি, এই কারণে ইরানকে এই অবস্থায় আনতে বাধ্য করেছি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র দেখাতে চাইবে, তার বিজয় সূচিত হবে। আর ইরান দেখাতে চাইবে হচ্ছে গিয়ে যে যুক্তরাষ্ট্র আমাদের পাল্টা হামলায় ভীত হয়ে, বা যুক্তরাষ্ট্র যে হচ্ছে যে লক্ষ্য অর্জন করতে না পারে, এখন পালানোর কৌশল খুঁজছে, যেটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন হচ্ছে কি নিজেই পালানোর কৌশল খুঁজছে। সেই কৌশল খোঁজার অংশ হিসেবে তারা আলোচনার কথা বলছে, আমরা সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এইটা দুই পক্ষই চাইবে, দুই পক্ষই কিন্তু এভাবেই চাইবে। এবং আপনি খেয়াল করেন হচ্ছে গিয়ে যে এর মধ্যে সর্বশেষ আজকে দেখলাম হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, ইনি যুদ্ধের একটা পার্ট, বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি হচ্ছে গিয়ে ট্রাম্পের সঙ্গে গতকালের যে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর যে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, কথা বলার পর উনি আশ্বস্ত হয়েছেন যে নেগোসিয়েশন হচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের, বা তাতে হচ্ছে গিয়ে ইসরায়েলের স্বার্থটাও
অক্ষুণ্ণ থাকছে ইসরায়েলের যে স্বার্থ। তার মানে হচ্ছে কি সব পক্ষই চাইছে যে এই অবস্থায় তারা বিজয়ী, সবাই আসলে নিজেকে বিজয়ী দেখাতে চায়। কিন্তু এক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যেটা হয়, ওই নেতারা সবাই বিজয়ী দেখাতে চান তাদেরকে, কিন্তু সেক্ষেত্রে ক্ষতিটা হয় হচ্ছে সাধারণ মানুষের, যেটা হচ্ছে আমরা গত প্রায় 4 সপ্তাহ ধরে দেখছি। কিন্তু ইরানের সাধারণ মানুষ এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাধারণ মানুষই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনির ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনির ইসলামের সঙ্গে। আমরা কথা বলছিলাম যুদ্ধক্ষেত্র থেকে ট্রাম্পের পিছুহটা নিয়ে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।